তো সবাই কেন টাকা হারায় এই মার্কেটে, তো অবশ্যই কয়েকটি পয়েন্ট আছে। সেই পয়েন্টের জন্য আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে ভালোবাসি ভালোবাসি তো টাকা হারানোর জন্য বিভিন্ন বিভিন্ন কারণ আছে। তো ফার্স্ট কারণ যেটা হচ্ছে, আমি এখানেতে লিখছি, আপনারা চাইলে আপনারা নোট করতে পারেন, অথবা আপনারা যদি চান রেকর্ডিং তো আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমাদের প্লে স্টোরে অ্যাপ থেকে রেকর্ডিং পাবেন যারা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছেন। ওকে। তো একটা কথা বলে নিই আপনাদেরকে, যারা যারা আপনারা অ্যাডমিশন নিয়েছেন 500 টাকা আহ, দিয়ে নয়, এমনি জাস্ট পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছেন, যারা 500 টাকা রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন তারা কাইন্ডলি আপনাদের কাছে বলে দিচ্ছি তারা অ্যাডমিশন নিন। আমরা কিন্তু এই আজকের ক্লাস আর গত সোমবারের ক্লাস আমরা দুটো ক্লাস ফ্রি করে দিয়েছিলাম। তো দুটো ক্লাস আপনারা দেখে নিন, দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিন, ঠিক আছে? কেননা অ্যাডমিশন না নিলে আমরা কিন্তু তাদেরকে নিয়ে কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, টাকা কেন হারায় স্টক মার্কেটে সেই জিনিসটা আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো টাকা কেন হারায়, তো পয়েন্ট টু পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, কেন টাকা হারায় স্টক মার্কেটে। দেখুন, স্টক মার্কেটে কখনোই রাতারাতি বড়লোক হওয়া যায় না, ঠিক আছে? তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রাতারাতি এখানে কিন্তু বড়লোক হওয়া যায় না। অনেকেই হয়তো জানবেন যে আমি আসবো, অপশন ট্রেডিং এতে কাজ করব এবং অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এই জিনিসটা কিন্তু মোটেও সম্ভব নয়, আপনারা দিকে বারবার বলছি। তো এই জায়গাতে আপনি রাতারাতি কখনোই বড় লোক হতে পারবেন না, ঠিক আছে? তাহলে কি, দেখুন, যদি কেউ রাতারাতি বড়লোক হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু আমাদের যে কোর্সের ফিস 5,500 টাকা ফিস হতো না। এটা কিন্তু আমরা, যদি আমরা 10 লাখ টাকা ফিস রাখতাম আর যদি আমরা বলতাম এখান থেকে যে আপনি মানে কি প্রতি মাসে আহ, স- ধরুন 1 লাখ টাকা করে ইনকাম করবেন, 2 লাখ টাকা করে ইনকাম করবেন, তাহলেও কিন্তু 10 লাখ টাকায় অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের কাছে বহু সংখ্যক মানুষ কিন্তু আসতো। কেননা আপনারা জানেন যে অনেকেই আছে চাকরি পাওয়ার জন্য, একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য তারা 10 লাখ কি 20 লাখ 30 লাখ টাকা অবধি ঘুষ দিয়ে কিন্তু চাকরির চেষ্টা করে। ওকে। তাদের স্যালারি কত হয়? 30,000 40,000 টাকা স্যালারি হয়। কিন্তু দেখুন, এই জায়গাটা আমাদের কোর্স ফি কত? 5,500 টাকা। তো এই 5,500 টাকা কোর্স ফি দিয়ে আপনারা যদি ভাবেন এখান থেকে আমি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবো, তাহলে কিন্তু মোটেই সম্ভব নয়। আপনাকে কি করণীয়? আপনি যদি এই জায়গা থেকে ইনভেস্টিং বা ট্রেডিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা যদি অর্জন করতে পারেন, আমি কথা দিচ্ছি এই জায়গা থেকে বহু টাকা উপার্জন করতে পারবেন। আপনি মনে করুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, এবং সেই 1 লাখ টাকা আপনি যদি ইনভেস্ট করেন স্টকেতে, খুব ভালো স্টকেতে, সেই 1 লাখ টাকা যেই সব জিনিস শেখানো হবে, যেই প্রসেসে আমরা পড়াবো, সেই 1 লাখ টাকা আপনি আপনার লাইফেতে 1 কোটি টাকা খুব সহজেই করে নিতে পারবেন, ঠিক আছে? সরি, 1 কোটি টাকা বলছি, আরো বেশি হবে এটা, আমি একটু আপনাকে জাস্ট ক্যালকুলেশন করে বলছি যে 1 লাখ টাকাকে আপনি 100 গুণা তো আরামসেই করে নিতে পারবেন। 100 গুণা বলতে আপনারা স্টক মার্কেট থেকে কিন্তু প্রতি বছর আপনার টাকা ডবল করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা ভাবুন, যে প্রথম বছর 1 লাখ টাকা রাখছেন, দ্বিতীয় বছর 2 লাখ টাকা, তৃতীয় বছর 4 লাখ টাকা, 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা, এরকম করে ক্যাপিটাল আপনি খুব সহজেই গ্রো করতে পারেন। এর জন্য কোনো এক্সট্রা এফোর্ট লাগে না, কোনো রিস্ক নিতে হয় না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে সিম্পল ইনভেস্টিং করতে হবে। দেখুন, কেবলমাত্র ইনভেস্টিং করে আপনারা জানেন যে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এ কিন্তু রিস্ক খুবই কম। সুইং ট্রেডিং সুইং ট্রেডিং এ কি হয়? সুইং ট্রেডিং মানে হচ্ছে কোনো একটা, যখন আপনি স্টককে বাই করছেন, আপনার কাছে মনে করছি 1 লাখ টাকা আছে, সেই 1 লাখ টাকা কোন একটা স্টকে বাই করছেন, আপনাকে 10% রিটার্ন দিয়ে দিল 1 মান্থে। তো 1 মাসে 10% রিটার্ন দিয়ে দিল, আপনি সেই 1 লাখ টাকা কে 1,10,000 করে নিলেন, ঠিক আছে? 1 লাখকে 1,10,000 করে নিলেন।
আবার একটা আপনি স্টকে এন্ট্রি করলেন, সেখানেওতে আপনাকে 10% রিটার্ন দিয়ে দিল, ঠিক আছে, পরের মাসে, মানে পুরো মাসেতে 10% রিটার্ন দিয়ে দিল। এটা হবে, কোনো স্টকে আপনাকে 20% দিয়ে দিবে, আবার কোনো স্টকে আপনাকে 10% মাইনাস করে দিবে। তো এটা মানে আপ ডাউন করতে করতে 10% তো মিনিমাম থাকবেই। আর যখন মার্কেট একটা বুল মার্কেট শুরু হয়, মার্কেটে প্রচুর মোমেন্টাম থাকে, তখন 10% নয়, এক মাসে 20-30%ও দিয়ে দেয়। ওকে। তো আমি লাভ লস বাদ দিয়ে 10% হচ্ছি, মানে বছরেতে 120%। তো 120% থাকে না, 100% থাকে, মানে প্রতি বছর আপনারা ক্যাপিটালটাকে ডবল করতে পারবেন। তো এই জায়গা থেকে আপনার যদি 1 লাখ টাকা থাকে, আগামী ধরুন 30-40 বছরেতে আপনি কিন্তু 1 কোটি টাকা কিন্তু খুব ইজিলি 1 লাখ টাকা থাকলে খুব করে নিতে পারেন, কেননা ইনভেস্টিং করে, স্টক ফাইন্ড করে। ঠিক আছে, ট্রেডিং করা চলবে না, ট্রেডিং করলে কিন্তু এটা কোনো নিশ্চয়তা পাওয়া যায় না, তবে ইনভেস্টিং করলে অবশ্যই সেটা করা যায়। ঠিক আছে, আমরা দেখেছি, আমরা যেসব ইনভেস্টিং করি রিটার্ন দিয়েছি। এখন একটু মার্কেট খারাপ চলছে কয়েকদিন, সব সময় তো প্রফিট দেবে না, তো এখন মার্কেটকে একটু অ্যাভয়েড করা দরকার। আবার যখন মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম আসবে, তখন কিন্তু আবার কিন্তু রিটার্ন দেবে। তো রাতারাতি বড়লোক হওয়া যাবে না, ফার্স্ট কথা। যারা বড়লোক হতে আসে, যারা হচ্ছে অপশন ট্রেডিং এতে চলে আসে, অপশন ট্রেডিং, তারা কিন্তু এখানেতে সর্বশান্ত হয়ে যায়। ম্যাক্সিমাম যারা লস করে স্টক মার্কেটে, 1 নম্বর কারণ হচ্ছে অপশন ট্রেডিং। অপশনেতে ট্রেড করে, অপশনের মোমেন্টাম কিরকম, এখন 10 টাকা চলছে, 10 টাকা থেকে কিন্তু 100 টাকা হয়ে গেল, আবার 100 টাকা থেকে আবার 5 টাকায় চলে আসলো। মানে এই যে মোমেন্টাম আপনি ক্যাপচার করবেন কি করে, এটা কয়েক সেকেন্ডের কাজ। 10 টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে 5 টাকা। তো আপনার যেটা ক্যালকুলেশন বা সেট আপ, সেটা কিন্তু মানে কি আইডিয়া বা নলেজ, সেটা মানে রেডি করতে করতে আপনার এই অপশনটা মুভ দিয়ে দিবে। আর সেই মুভেতে এত ফাস্ট মুভ থাকে, যে ক্ষেত্রে আপনারা প্রথম প্রথম একদম কন্ট্রোল করতে পারবেন না। তো অপশন ট্রেডিং প্রথম প্রথম আপনারা অ্যাভয়েড করুন। অ্যাভয়েড যদি অপশন ট্রেডিংতে অ্যাভয়েড যদি না করেন, তাহলে কিন্তু প্রথম প্রথম আপনার একটা লসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো অপশন ট্রেডিং এ না বলুন প্রথম প্রথম, না করাই ভালো। অবশ্যই শিখে নিন জিনিসটা, প্রসেসগুলো। ওকে। তো রাতারাতি বড়লোক হওয়া যাবে না, অপশন ট্রেডিং প্রথম প্রথম করা যাবে না। অবশ্যই করবেন, নলেজ হলে, যখন বুঝতে পারবেন তখন করবেন, যখন আমরা প্রসেসে আসবো, ধাপে ধাপে শিখবো, তখন অপশন ট্রেডিং করবেন। ঠিক আছে, বা প্রসেস আমি সবকিছু বলে দেবো। দ্বিতীয়ত, প্রত্যেকটা ট্রেড আপনার কিন্তু স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে অপশন ট্রেডিং, অপশন ট্রেডিং করা যাবে না, নো, বিগ নো। স্টপ লস আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বললাম, সেটাও এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইনভেস্টিং। আপনাকে কিন্তু ইনভেস্টিং করা শুরু করতে হবে। ইনভেস্টিং মানে হচ্ছে, আমি সুইং ট্রেডিং এর কথা বলছি, সুইং ট্রেডিং। ওকে, ইনভেস্টিং এর মধ্যে আমরা পড়ছি সুইং ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং, প্রথম প্রথম। ওকে, রাতারাতি বড়লোক হওয়া যাবে না, এই লোভটা আপনাকে ছেড়ে দিতে হবে। আমি এটাকে লাল কালি দিয়ে কেটে দিচ্ছি। অপশন ট্রেডিং করা যাবে না, স্টপ লস ইউজ করতে হবে, ইনভেস্টিং বা সুইং ট্রেডিং আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে ওভার ট্রেডিং, বারবার ট্রেড করে একদিনে তো আপনারা অনেকেই আছেন যে অনেকবার ট্রেড করেন, সেই ওভার ট্রেডিংকে বন্ধ করে দিন। ওভার ট্রেডিং আপনার একেবারেই করণীয় নয়। ঠিক আছে, আপনার লাভ হচ্ছে লস হচ্ছে, অতিরিক্ত ট্রেডিং করার দরকার নেই। এখানেতে এমন নয় যে আপনি এখানে হিউজ টাকা বানিয়ে ফেলবেন, অবশ্যই নলেজ আসুক, তখন দেখবেন ধাপে ধাপে পা বাড়াবেন, কাজ করতে হবে। তো ওভার ট্রেডিং বন্ধ। তৃতীয়ত হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড, মানে হচ্ছে যখন আপনি কোনো ট্রেড করবেন, যখনই আপনি ট্রেডে এন্ট্রি করবেন, তখন অবশ্যই আপনার স্টপ লস লাগাবেন। স্টপ লসটা যেন অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড ফলো করে, মানে হচ্ছে 1:1, 1:2, 1:3, 1:4, এই সেট আপ কিন্তু অবশ্যই যেন ফলো হয়। মানে হচ্ছে আমি যদি 1 টাকা প্রফিট করি, তার বিনিময়ে 1 টাকা লস করব, আবার যদি 1 টাকা লস করি, তার বিনিময়ে আমি 2 টাকা প্রফিট করব। তো এমন ট্রেডেতে আপনাকে এন্ট্রি করতে হবে, যেই ট্রেড আপনাকে অনেক রিটার্ন দেবে, আপনার লস কম হবে। এক্ষেত্রে যদি আপনি স্টক মার্কেটে 50% যদি সাকসেস পেয়ে যান, তাহলে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। ঠিক আছে, তো এই কটা পয়েন্ট দেখে করুন। আর টিভি দেখে, টিভি দেখে কখনোই আপনি ইনভেস্টিং বা ট্রেডিং আপনি করবেন না, অ্যাভয়েড করুন। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখুন। সিম্পল জিনিস, আপনাকে স্টপ লস ইউজ করতে হবে, রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করতে হবে টিভি দেখে বা
ওটা দেখে ইনভেস্ট করা যাবে না। কেন টিভি দেখে করা যাবে না? কেননা ওখানে ওখানে ম্যানিপুলেশন হয়। ওখানে টাকার বিনিময়ে আপনাকে অফার করা হয় যে এই স্টকটা বাই করুন, এই এই মানে এইটা হবে, এটা হবে। তারপরে আছে ওখানেতে বিগ প্লেয়ারদের গেম চলে। যখনই টিভি শোতে কোনো একটা স্টকের উদাহরণ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দেখবেন স্টকটার মধ্যে একটা পাম্প আসে। ওই পাম্পটা করিয়ে দেয়, পাম্প করিয়ে দেওয়ার পর বড় প্লেয়াররা ফির উপর দিকে, আপনি যখন এন্ট্রি করেন ওরা আবার নিচের দিকে মানে কি সেল করে বেরিয়ে যায়, আপনি কিন্তু ফেসে যান। তো এই পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেমটা কিন্তু অবশ্যই, যাতে আপনি ফেঁসে যেতে না পারেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো আপনাকে একদম করা যাবে না। এই সব জিনিসগুলো কিন্তু আজ থেকেই বন্ধ করে দিন। আমরা কিন্তু বারবার রিপিট করবো না জিনিসগুলোকে। যেগুলো বলা হচ্ছে সিরিয়াসলি নিন, এবং আজ থেকেই সিস্টেমগুলোকে একদম স্টপ করে দিন, ঠিক আছে? চলুন, আমাদের ফার্স্ট টপিক আমাদের আলোচনা হয়ে গেল। এবার নেক্সট টপিকে আমরা আসছি। তো কেন টাকা হারাচ্ছে আপনারা বুঝতে পারছেন, এই কারণের জন্য আমরা অ্যাকচুয়ালি টাকা হারাচ্ছি। তো ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং। তো ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং মধ্যে পার্থক্য কি? দেখুন, ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য আমি একটু দেখে নিচ্ছি। তো রিস্ক ইন দ্য মার্কেট আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। আবির দত্ত বলছেন, স্যার সারাদিন স্টকের উপর ইন্টারডে কতগুলো করা যাবে? তো স্টকের উপর ইন্টারডে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনখানা ট্রেড নেবেন, যদি আপনি দেখেন যে মোমেন্টাম আছে। ওকে, মোমেন্টাম আছে। আর ট্রেড যদি নেন সেক্ষেত্রে সকালের দিকে মোমেন্টাম থাকে, সকালের দিকে নিন। স্টকে তো যে কোনো সময় মোমেন্টাম আসে, তবে সকালের দিকে ওই 9:30 থেকে 10:30টার মধ্যে একবার, বা শেষ বেলা একবার, এই দুটো সময় কিন্তু পারফেক্ট সময়। 9:30টার সময় বেশিরভাগ ক্ষেত্রে উপরের দিকে যায়, শেষ বেলা কিন্তু নিচের দিকে আসে, ঠিক আছে? ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং, সেই জিনিসটা আমরা আপনাকে একটু পড়িয়ে দিচ্ছি। ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং জিনিসটা কি? দেখুন, আপনাকে শিখতে হবে ট্রেডিং কি জিনিস, ইনভেস্টিং কি জিনিস। ট্রেডিং কাকে বলে? দেখুন, ইনভেস্টিং অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যতই বলছি সুইং ট্রেডিং, সুইং ট্রেডিংটা কিন্তু ইনভেস্টিং এর মধ্যে পড়ে না। তো ইনভেস্টিং মানেই হচ্ছে 5 ইয়ার্স, 5 বছরের উপরে আপনার কোনো একটা পজিশন থাকবে, তারপরে আপনি এক্সিট করবেন। মিনিমাম 5 বছর আপনি হোল্ড করবেন। আর ট্রেডিং মানে হচ্ছে আজকে কিনে কালকে বিক্রি করা, বা আজকে করলেন আজকে বিক্রি করে দেন, এটা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং কিন্তু অনেক প্রকার হয়। তো ট্রেডিং এর মধ্যে যেটা আসছে সব থেকে ছোট, স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং মানে হচ্ছে খুব ছোট সময়। আপনি এই মুহূর্তে বাই করলেন, যেমন ইন্ট্রাডে এই 100 টাকায় বাই করলেন, 102 টাকা গেল, 1000 পিস বাই করলেন, 102 টাকায় সেল করে দিলেন, 2000 টাকা প্রফিট হয়ে গেল, ঠিক আছে? তো যখন যখন মনে আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, 1000 টাকা, 1000 কোয়ান্টিটি আপনি বাই করলেন, প্রাইস কত চলছে? প্রাইস চলছে 100 টাকায়। স্টকটা যাই 102 টাকা চলে গেল, তো সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? সেল করে দিলেন। আপনার কত প্রফিট হলো? আপনার 2000 টাকা প্রফিট হয়ে গেল, ঠিক আছে? 20,000 টাকা হয়ে গেছে। তো এটা আপনার 2000 টাকা প্রফিট হয়ে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং মানে হচ্ছে খুবই ছোট। তারপরে দ্বিতীয় জিনিস হচ্ছে ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে আজকে কিনছেন, সকাল 9টা 15-তে মার্কেট ওপেন হচ্ছে, এবং 3টে বেজে 30 মিনিট অবধি মার্কেট চলে। তো এই যে সময়টা, এই সময়টাতে কি হয়? এই যে সময়টা, এই সময়টার মধ্যে যখন কিনলেন, আবার এই সময়ের মধ্যে বিক্রি করে দিলেন, সেটা আপনার ইন্টারডে ক্যালকুলেশন হবে। তো ইন্টারডে ক্যালকুলেশনে 9টা 15 থেকে শুরু হয়ে যায়। কিন্তু যেটা আমরা বলছি 3টে বেজে 30 মিনিট, এই 3টে বেজে 30 মিনিট নয়, 3টে বেজে 15 মিনিটেই আপনার পজিশন, আপনার ব্রোকার, যে ব্রোকারের আন্ডারে কিন্তু কাজ করেন, সেই ব্রোকার কিন্তু ক্লোজ করে দেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করণীয়, যেটা করতে হবে, 3টে 15 আগেই আপনার পজিশনকে খালি করে দিবেন। এবং যদি পজিশন রেখে দেন 3টে 15 পরে, আপনার ব্রোকার, ধরুন আপনি গ্রোতে কাজ করছেন, গ্রো কি করে সেটাকে সেল করে দেয়। সেল করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে একটা চার্জেস কাটে, মোটামুটি 20 টাকা চার্জেস কাটে, প্লাস জিএসটি মানে 18% জিএসটি কাটে। তো বেশ ভালো পরিমাণ পয়সা কেটে নেয়। তো আপনি ভেবে ভেবে চিন্তে 3টে 30-এর আগে আপনার যা পজিশন থাকবে, ইন্টারডে পজিশন, সেগুলোকে কিন্তু ক্লোজ করে দিবেন। ক্লোজ না করলে কিন্তু সমস্যা আছে। ওকে। তো স্ক্যাল্পিং মানে হচ্ছে একদম ছোট টাইম ফ্রেম।
এটা হচ্ছে 5 সেকেন্ডেরও ট্রেড হতে পারে, আবার 1 মিনিটেরও ট্রেড হতে পারে, বা 10 মিনিটের হতে পারে, ঠিক আছে? তো 5 সেকেন্ড বা 1 মিনিট। ইন্ট্রাডে আমরা আসলাম। ইন্ট্রাডের পরে আমাদের কি আছে? বিটিএসটি। বিটিএসটি মানে হচ্ছে বাই টুডে সেল টুমরো। আপনার মনে হচ্ছে আগামীকাল স্টকটা বাড়বে, তো আজকে আপনি বাই করলেন, কালকে আপনি বিক্রি করে দিলেন, বাই টুডে সেল টুমরো। 4 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং আমি আপনাদেরকে একটু একটু আগেই বললাম সুইং ট্রেডিং এ কি হয়। সুইং ট্রেডিং এতে 5 থেকে 10% রিটার্ন হলে আমরা কিন্তু বেরিয়ে যাব। আর আমাদের পজিশন হোল্ড থাকবে ম্যাক্সিমাম 20 দিন, ঠিক আছে? 1 থেকে 20 দিনের মধ্যে। বিটিএসটিটাও কিন্তু সুইং ট্রেডিং এর মধ্যেই পড়ে। আর একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। এই যে বিটিএসটির কথা বলছি না, আপনি মনে করুন আজকে বাই করেছেন, 100 পিস শেয়ার বাই করেছেন, কালকে যদি বিক্রি করে দেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা সঙ্গে সঙ্গে দেবে না। অন্য সময় যদি ইন্টারডে করেন, অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন। যদি আপনি গত পরশু দিনের শেয়ার আজকে বিক্রি করেন, মানে একটা দিন গ্যাপিং দিয়ে বিক্রি করেন, তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন। যখনই আপনি বিটিএসটি করতে যাবেন, তখন কোনো টাকা আপনার অ্যাকাউন্টে হবে না, একদিন পরে কিন্তু সেটেলমেন্ট হবে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি 1000 কোয়ান্টিটি শেয়ার বাই করেছিলেন আজকে, আগামীকাল আপনি বিক্রি করবেন। তো বিক্রি করে দেওয়ার পরে যে ট্রেডিং করার জন্য যে ক্যাপিটাল থাকে, সেই ক্যাপিটালটা কিন্তু পাবেন না। অ্যাজ পার সেবি রুলস, বিটি যখনই আপনি বিটিএসটি করতে যাচ্ছেন, তখন কিন্তু টাকাটা একদিন পরে, মানে প্রত্যেক সন্ধেবেলা বা রাতের দিকে, আপনারা জানেন যত ট্রেড করেছেন একটা কন্ট্রাক্ট নোট আপনার ইমেলেতে ফরওয়ার্ড করা হয়। এটা হচ্ছে পুরো প্রত্যেকটা এক্সচেঞ্জ ফরওয়ার্ড করে, আপনারা নিজেরা দেখে নিতে পারেন, ঠিক আছে? সেখানেতে যা ট্রেড করবেন সমস্ত ট্রেডের রেকর্ড আপনি কিন্তু সেই কন্ট্রাক্ট নোট আপনারা ইমেলে চেক করবেন। কন্ট্রাক্ট নোট আপনাদের ইমেলেতে আসবে। সেই ইমেলেতে যা ট্রেড করেছেন সমস্ত ট্রেডের রেকর্ড আপনারা সেখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সুইং ট্রেডিং। তো ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি? ট্রেডিং 90% ট্রেডাররা টাকা লস করে, মানে নতুন যারা আছেন এটা লস করে। আর ইনভেস্টিং এ ঠিক আলাদা, 90% ইনভেস্টর প্রফিট করে, ঠিক আছে? তো কোন জায়গায় রিস্ক কম? অবশ্যই ইনভেস্টিং এ রিস্ক কম। ট্রেডিং এতে রিস্ক বেশি। বারবার আপনাকে চ্যাট দেখতে হবে, বারবার আপনাকে সব সেট আপ দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো ট্রেডিং করা ভালো না ইনভেস্টিং করা ভালো? প্রথম প্রথম আপনাকে ইনভেস্টিং করতে হবে। ইনভেস্টিং করার পরে যে ক্যাপিটাল আপনার হবে, সেই ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেডিং করুন, ঠিক আছে? তো ইনভেস্টিং খুবই দরকার আমাদের জীবনেতে চলতে গেলে। তারপরে আসছে ট্রেডিং। ট্রেডিং কিন্তু পরে করলেও হবে, আগে আপনি ইনভেস্টিং শুরু করুন। ইনভেস্টিং থেকে আপনি আগে 10,000 টাকা ইনকাম করুন। সেই 10,000 টাকা নিয়ে, প্রফিটটাকে নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে? আর যখনই আপনি ট্রেড করবেন, তখন কিন্তু আপনার রিয়েল ক্যাপিটাল, যেটা হারালেও আপনার ক্ষতি হবে না, এমন কোনো ক্যাপিটাল নিয়ে করবেন। কেননা যখনই আপনি ধার করে বা কারো কাছ থেকে টাকা নিয়ে যদি সেই টাকা নিয়ে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়। কেন সমস্যা হয়? সেই টাকা যদি কোনো কারণে লস হয়ে যায়, আপনার উপর একটা চাপ পড়ে যায় যে টাকাটা আমার লস হয়ে গেছে, রিকভার করতে হবে। সেই রিকভারের চক্করে আপনার আপনার কিন্তু আরো লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেটে যাবেন কখন? যখন মার্কেট ডাকবে তখন নয়, যখন আপনি দেখবেন এই যে চ্যাট প্যাটার্ন বা ট্রেডটা আমার ইকুয়ালে আসছে, আমার মানে আমি বুঝতে পারছি এখান থেকে এটা হতে পারে, তখন আপনি যাবেন। তার আগে কখনোই না। এখন মার্কেট চলছে, টাকা আছে, চল আমি একটু ফ্রি টাইম আছে একটু ট্রেড করে নিই, এইরকম কোনোভাবেই হয় না। যখন মার্কেটে মোমেন্টাম দেবে, কেবলমাত্র তখনই কিন্তু আপনি ট্রেড করবেন, তার আগে একদম ট্রেড করবেন না, ঠিক আছে? তো ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে আমরা পার্থক্যটা বুঝে গেছি। এটাই হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? তো এবার আমরা আসছি আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক ইন দ্য মার্কেট। তো মার্কেট মানে স্টক মার্কেট আপনারা যদি দেখেন, মার্কেট মানে রিস্ক আছে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনাকে এই স্টক মার্কেটে আপনাকে না, যখনই আপনি ট্রেড করবেন, ম্যাক্সিমাম 2% রিস্ক নেবেন। মানে 1 লাখ টাকা থাকলে 2,000 টাকা আপনার রিস্ক নেবেন। যদি 2,000 টাকা লস হয়ে যায়, আপনি এক্সিট করে যাবেন। কেননা ইতিহাস বলছে বড় মানে কি লসেতেই সবাই শেষ হয়ে গেছে। তো লস যদি 2% করেন কোনো ক্ষতি নেই, এটা ঠিক, আপনার কিন্তু বেরিয়ে অটোমেটিক রিকভার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বড় লস করেন, আপনি ফেঁসে থাকবেন, আপনার টেনশনে ঘুম হবে না,
ঠিক আছে? তো ওই জন্য সবসময় চেষ্টা করবেন 2% রিস্ক নেওয়ার, যা ক্যাপিটাল আছে। আর রিস্ক মারাত্মক আছে, মারাত্মক রিস্ক বলতে, আপনি যখন অপশনে ট্রেড করছেন, দেখুন আজকে আমি মার্কেটটা একটু দেখাচ্ছি। আজকে মার্কেটের এক্সপায়ারি ছিল, নিফটির এক্সপায়ারি। মার্কেট উপরে খুলে সেখান থেকে মার্কেট নিচে গেছে, নিচে গিয়ে উপরে দিয়ে উঠেছে, আবার নিচে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে। তো সেখান থেকে এই যে ডব্লু প্যাটার্নের মতো একটা হচ্ছিল, এটা কিন্তু এখান অব্দি আসার কথা ছিল, অনেকে ভেবেছিল আসবে, এবং তারপরে আবার ফল হয়ে গেছে। মানে মার্কেট একটা যে আজকে ক্লোজিং দিয়েছে, দেখুন আজকের যে ক্লোজিং, সেটা হচ্ছে একদম নিচেতে, একদম লো, ডে লো। এটা ডে হাই, এটা হচ্ছে ডে লো। তো আপনারা জানেন, ডে হাই মানে হচ্ছে টপ, আর ডে লো হচ্ছে বটম। তো এরকম যদি ক্লোজিং দেয়, তার মানে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু অনেকটা নেগেটিভ। ডে লোতে ক্লোজিং যায় তাই ব্যাপার নয়, ঠিক আছে? তো মার্কেটটা একদম, তো মার্কেটটা একদম মানে কি নেগেটিভ, ঠিক আছে? তো মার্কেট নিচের দিকে পড়তে থাকছে, এবং আমরা যদি ক্যান্ডেল দেখি, ওকে, সেক্ষেত্রে আমরা দেখবো আজকের যে ক্যান্ডেল, নিফটির ক্যান্ডেল একদম বলে দিচ্ছে যে এখান থেকে উপরের দিকে উঠেছিল, আবার নিচের দিকে আসার চেষ্টা করছে, ঠিক আছে? মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, কোথায় মার্কেট যাবে? কিন্তু 25,200 অব্দি যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো মার্কেটে মারাত্মক রিস্ক আছে, এটা বললাম। রিস্কের পরিমাণ কিন্তু প্রচন্ড বেশি। এই রিস্কটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে সব সময়। মার্কেটে রিস্কটাকে আপনাকে বুঝতে হবে। দেখুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি মার্কেটের রিস্ক কি করে বুঝবেন, বা কিভাবে কি এন্ট্রি এক্সিট করতে পারবেন। দেখে নিন, ক্যান্ডেলস্টিক আমরা পরে ক্লাসে পড়বো। তো আজকে দেখুন, মার্কেট এখান থেকে লক্ষ্য করুন, যে মার্কেট এখান থেকে উপরে উঠছিল, উপরে ওঠার পরে একদম আবার নিচের দিকে পড়তে থাকে। নিচের দিকে যখন পড়লো, এটা হচ্ছে লো তৈরি করলো, একটা ক্যান্ডেলের লো। আবার তার পরেরটা কিন্তু হাই তৈরি করেছে, ঠিক আছে? তার ক্যান্ডেল উপরেরটা হাই তৈরি করেছে, তারপরে হাই 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 হাই। মানে এমন হয়েছে, প্রতিটা ক্যান্ডেল এক এক ক্যান্ডেলের হাই করে করে উপর দিকে যাচ্ছে। এবং একটা সময় দেখবেন এই উপর দিকে যাচ্ছে, উপরের দিকে যেতে যেতে আবার দেখবেন এরকম করে নিচের দিকে লো ব্রেক করতে 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 নিচের দিকে চলে আসবে। তো আপনি নিজেরাই বুঝতে পারছেন, যখন একটা ক্যান্ডেল উপরের, মানে কি, যে লোটা থাকে, লোটা ব্রেক করে না করে উপরের দিকে ওপেন হয়, মানে উপরে ক্লোজিং দেয়, বা তার পরের ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিচ্ছে, তার পরের ক্যান্ডেল উপরে ক্লোজিং দিচ্ছে, এইটা হচ্ছে আপ ট্রেন্ড, মানে হচ্ছে এটা আপসাইডে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার যখন একটা সময় যে হাই আর ব্রেক করতে পারছেন না, মানে যে হাইটা ছিল সেটা ব্রেক করতে পারছে না, আবার কিন্তু লোয়ার লো ফরমেশন এখানে কিন্তু দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, মানে একের পর এক ক্যান্ডেল নিজেদের লো ব্রেক করে 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 নিচের নিচের দিকে আসে, ঠিক আছে? যেমন এখানেতে হয়েছে, যে একের পর এক লো ক্যান্ডেল ফরমেশন করে 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 মার্কেট নিচের দিকে আসছে, এবং একটা একটা সময় মার্কেটের মধ্যে আবার হাই ব্রেক করে 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 মার্কেট উপরের দিকে উঠছে। তো এই জিনিসটা আপনারা বুঝে নিন। এবং যখন দেখবেন মার্কেট আর নিচের দিকে যাচ্ছে না, লো ব্রেক করছে না, তখন আপনি বুঝতে পারবেন এই জায়গাটায় কি হয়ে গেছে, এই জায়গাটা একটা বটম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? মানে এই জায়গা থেকে মার্কেট আর হয়তো উপর দিকে যাবে, কিন্তু নিচের দিকে যাবে না। কখন বুঝবেন? যখন উপর দিকে চলে যাবে, তখন এই নিচেতে আপনি স্টপ লস লাগাবেন। স্টপ লস লাগিয়ে আপনি এন্ট্রি এখানে করতে পারেন, এখানে এন্ট্রি করলেন, আপনি হোল্ড করলেন। এখানেতে রিস্ক টু রিওয়ার্ড আপনি ভেবে নিলেন 1:3, মানে 1 টাকা লস হলে আমার 3 টাকা প্রফিট হবে, সেই সূত্রে দেখতে পাচ্ছি এখানেতে ছোট্ট স্টপ লস দিয়ে দিলেন আপনি, এখানে ছোট্ট স্টপ লস, ছোট্ট স্টপ লস দিয়ে আপনি একটা বড় টার্গেট নিয়ে নিলেন, আপনার টার্গেট ডান হয়ে গেল। তো ট্রেডেতে যখন আপনি স্টপ লস টার্গেট লাগাচ্ছেন, লাগানোর পরে তারপরে কিন্তু আপনাকে এটা ভেবে নিতে হবে যে আমি যেটা লাগিয়েছি সেটাই থাকবে, আমি কোনো মানে এর এর সাথে হস্তক্ষেপ করব না, আমি কোনো নাক গলাবো না এই বিজনেসে। স্টপ লস টার্গেট এন্ট্রি এক্সিট আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এবার যদি মার্কেট আস্তে আস্তে নিচের দিকেও আসে, স্টপ লস হিট করে, সেক্ষেত্রে আপনারা স্টপ লসকে হিট করতে দেবেন কখনোই, মানে কি, ঝুঁকি নেবেন না। এবং আপনারা কখনোই সেই স্টপ লসকে আগে থেকে কাটছাঁট করবেন না, যেমন রেখেছেন তেমন রাখবেন। মার্কেট এমন হবে যে যখন আপনি মানে মার্কেট থেকে এক্সিট হয়ে যাবেন, আমার মনে হচ্ছে স্টপ লস হিট করে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি স্টপ লস হিট করবে না, সেই স্টপ লসে না হিট করে উপরের দিকে মার্কেট আবার চলে যাবে, ঠিক আছে? এরকম প্রায় দেখা গেছে ম্যাক্সিমাম টাইম। আপনারা যখন সেল করে দেন, তারপরে কিন্তু স্টকটা বাড়তে শুরু করে, কেননা স্টক মার্কেট আমাদের যে হিউম্যান সাইকোলজি আছে, এই সাইকোলজির সাথে কাজ করে না। এটা কিন্তু স্টক মার্কেট, হিউম্যান সাইকোলজি কিন্তু স্টক মার্কেটের বিপক্ষে। আমরা যদি হিউম্যান সাইকোলজি ইউজ করি, আমার দিকে একদম 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 রোবোটিক হতে হবে, না হলে কিন্তু এই মার্কেটে
অনেকটাই সমস্যা হয়ে যাবে, আমরা কিন্তু ইমোশনালটা কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? তো তাই স্টপ লস টার্গেট এগুলোকে আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে। ভেবে নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন এখানে সাকসেসফুল বা সাকসেস আপনি পাবেন। আমরা ট্রেডিং স্টাইল অ্যান্ড প্রসেস আমরা অলরেডি বলে দিয়েছি। কি কি ট্রেডিং এর মানে করা যেতে পারে, যেমন হচ্ছে আপনার স্ক্যাল্পিং করা যেতে পারে, আমরা একটু আগে আপনাদের আলোচনা করেছি। স্ক্যাল্পিং আমরা কিন্তু করব, ঠিক আছে? স্ক্যাল্পিং এর সাথে সাথে ইন্ট্রাডে, তারপর হচ্ছে ইনভেস্টিং, বিটিএসটি, এসব জিনিসগুলো ট্রেডিং এর স্টাইল। এই স্টাইলগুলোকে আমাদের ফলো করতে হবে। এবার আসছি প্রসেস। কি প্রসেসে আমরা এই ট্রেডিং এইগুলোকে করব, মানে কি কিভাবে প্রসেস আছে, সেটা আমরা কিন্তু আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। মানে কিভাবে কি আপনি ট্রেডটা নেবেন, ধরুন ট্রেডটা কি করে নেবেন, স্টপ লসটা কি করে করবেন, সেটা কিন্তু আমরা আগামী সোমবার আপনাকে একটা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে দেখাবো যে কি করে ট্রেডটা নিতে হয়, কি করে ট্রেডটাকে ছাড়তে হয়, এবং কি প্রসেসে কাজ করতে হয়, স্টপ লস কোথায় লাগায়, মার্কেট মার্কেট প্রাইস, লিমিট প্রাইস, আক্স বিড, এই যে প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা কিন্তু আগামীকাল বলছি, আগামী ক্লাসেতে, যেটা হচ্ছে সোমবার, সেই ক্লাসেতে আমরা কিন্তু আপনাকে একটা লাইভের মতো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ট্রেডিং স্টাইল আমরা বলে দিলাম, প্রসেসটা আমরা কিন্তু আপনাকে বলে দেবো। এবার দেখুন মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ড, ঠিক আছে? মার্কেটকে কি করে আপনারা অ্যানালিসিস করবেন এবং ট্রেন্ড, মার্কেট কোন দিকে যাবে সেইটা আপনি আইডেন্টিফাই করবেন কি করে, এই জিনিসটা আজকে আমরা শিখতে চলেছি। ওকে, তো দেখুন মার্কেটকে বুঝতে হবে আপনাকে। যদি মার্কেট যদি না বুঝতে পারেন কোন দিকে যাবে মার্কেট, তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু যেই প্রসেসে ট্রেড নেবেন কোনোভাবেই কিন্তু কিছু হবে না। মানে মার্কেট যদি নেগেটিভ হয় আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে সে কি করে আপনি ধরবেন যে মার্কেট কোন দিকে যাবে। সেই প্রসেসটা আমরা কিন্তু এবার শেখাতে চলেছি, একটু জানি যান আপনাকে বলছি। দেখুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেট কোন দিকে যাবে সেটা বোঝার জন্য, মানে আজকে তো মার্কেট ডাউনে বন্ধ হয়েছে, মানে নেগেটিভ হয়েছে। তো আগামীকাল আগামীকাল মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে, কি সেন্টিমেন্ট আছে, সেই জিনিসটা আমরা বুঝবো। প্রথমে একটা কথা বলে নিই যে আপনাকে, আমাদের যে মার্কেট আছে মানে সমস্ত মার্কেটের সাথে কিন্তু কানেক্টেড আছে। সেটা হোক সেটা হোক ইন্ডিয়ান মার্কেট হোক বা আমেরিকান মার্কেট হোক, বা আপনার হচ্ছে আদার্স যেসব মার্কেটগুলো হোক, বা গোল্ড হোক, যাই হোক, এই সমস্ত মার্কেটগুলো কিন্তু আহ, একটা গ্লোবাল সূত্রে একদম কানেক্টেড থাকে। তো গ্লোবাল সূত্রে বলতে আপনি যদি দেখতে চান তাহলে আপনারা সিম্পল একটা কাজ করবেন, আপনি আপনি গুগলেতে টাইপ করবেন গ্লোবাল মার্কেট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। তো এই গ্লোবাল মার্কেট যখন আপনি ওপেন করছেন, আপনি এখানে চাই দেখবেন প্রথমে একটা অপশন আসবে, সেটা হচ্ছে মানি কন্ট্রোল, না হলে গ্রো, যেটা খুশি আপনি এখানে ক্লিক করতে পারেন। আমি ধরুন এখানেতে ক্লিক করছি গ্রোর মার্কেট আমরা দেখে নিচ্ছি আগামীকাল মার্কেটে কি হতে পারে। তো এখানে যদি আমরা লক্ষ্য রাখি, তো আপনাকে ফার্স্ট যেটা করতে হবে যে আগামীকাল মার্কেট কেমন যাবে, মার্কেটের ট্রেন্ড কেমন হবে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে একটা জিনিস, গিফট নিফটি। ঠিক আছে, গিফট নিফটি মানে এটা হচ্ছে গুজরাট থেকে পরিচালনা করা হয়, এর আগে নাম ছিল SGX নিফটি। ঠিক আছে, এই এক্স SGX নিফটি পরবর্তীকালে গিফট নিফটি হয়েছে। এটা নিফটির ফিউচার। নিফটি মানে কি? নিফটি মানে হচ্ছে ইন্ডিয়ান টপ 50টা কোম্পানি নিয়ে একটা ইন্ডেক্স গঠন করে, যেটা হচ্ছে নিফটি, মানে 50টা কোম্পানির র্যাপ্লিকা বলা হয় অ্যাকচুয়ালি। সেই নিফটির একটা গিফট নিফটি, এটা ফিউচার, এটা কিন্তু অল টাইম ওপেন থাকে। তো অল টাইম ওপেন থাকে বলতে এখন কিন্তু চালু আছে। তো আমি টাইমিংগুলো আপনাকে বলে দেবো। এই 4:35 থেকে শুরু হয়, বিকেল 4:35, 3:30 কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়। ঠিক আছে, 3:30 মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে 4:35 AM থেকে শুরু হয়, এবং এটা কিন্তু রাত্রি 2টো অবধি চলে। ঠিক আছে, আবার সকাল 6টা থেকে শুরু হয়,
সকাল 6টা থেকে ওই 3টে সামথিং 35 অবধি চালু থাকে, ঠিক আছে। এর একটা সময় থাকে, এই সময় কিন্তু ওপেন থাকে। তো এই গিফট নিফটিকে দেখে আমরা কিন্তু বুঝে নিতে পারবো আগামীকাল মার্কেটে কি হতে চলেছে, বুঝতে পারছেন? তো আগামীকাল মার্কেটে কি হতে চলেছে, এখন যদি ইন্ডিয়ান নিফটিকে যদি চালু করে দেওয়া যায়, এখন দেখবেন ইন্ডিয়ান নিফটি অলমোস্ট 87 পয়েন্ট ডাউন থাকবে। এটা কিন্তু এক্সাক্ট ফিগার নয়, এটা কি, এটা আপনার মোটামুটি অ্যাপ্রক্স। মানে এখন যদি অন করে দিয়ে যায় ইন্ডিয়ান নিফটিকে, আপনারা দেখতে পাবেন যে 87 পয়েন্ট ডাউন থাকবে। এবং আমরা কি করে বুঝবো যে আগামীকাল কিরকম হবে? তো আমার দিকে দেখতে হবে যে আগামীকাল সকালের দিকে একবার মার্কেট ওপেন হওয়ার আগে যদি আমরা গিফট নিফটিকে দেখে নিই, যে গিফট নিফটি পজিটিভ আছে মানে ইন্ডিয়ান মার্কেটও পজিটিভ হবে। গিফট নিফটি যদি নেগেটিভ থাকে তাহলে ইন্ডিয়ান মার্কেটও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, আবার দেখুন -91 পয়েন্ট, -87 পয়েন্ট থেকে 91 পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি ফলটা অনেকটাই বাড়ছে। এবং আমেরিকার এটা হচ্ছে ডাও ফিউচার্স, ডাও ফিউচার্স এটাকেও দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। এটা দেখতে পাচ্ছি পজিটিভ আছে, মানে আমেরিকার কোনো সমস্যা নেই। যত সমস্যা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ, আর আমেরিকার মার্কেট পজিটিভ, ঠিক আছে। ইউএস টেক, আমেরিকার ইউএস টেক মানে টেক কোম্পানিগুলো দেখতে পাচ্ছি ফ্ল্যাট আছে। তারপর হচ্ছে ডাও আছে 226 পয়েন্ট পজিটিভ এতে। এসএমপি এসএমপি 100 দেখতে পাচ্ছি সামান্য পজিটিভে আছে। তো আপ ডাউন আমরা দেখতে পাচ্ছি। তো ম্যাক্সিমাম মার্কেটগুলো কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ভাব আছে। তো আগামীকাল মার্কেট কি হতে পারে, পরিস্থিতি যদি এরকমই থাকে তাহলে কিন্তু আগামীকাল মার্কেট ওই 90 পয়েন্ট বা 100 পয়েন্ট কিন্তু ডাউনে খুলবে। তো আমাদের কাছে দেখতে পাচ্ছি প্রশ্ন এসেছে, স্যার ডাউটা কি একটু বলুন। ডাও, ওকে, আমি ডাউট আপনাকে বলে দিচ্ছি। আশরাফ আলী শেখ উনি প্রশ্ন করেছেন, আমাদের যেমন নিফটি ওদের তেমন ডাও, এটা হচ্ছে আমেরিকার। আমাদের যেমন ইন্ডেক্স হয় না নিফটি 50, ওদের তেমন ডাও। আর এটা হচ্ছে ডাও ফিউচার্স। ডাও ফিউচার্স বলতে আমরা এটাকে বলা হয়, এটা ডাও জোন্স বলা হয়, আর এটাকে ডাও ফিউচার্স বলা হয়। মানে হচ্ছে আমাদেরও ইন্ডিয়ান মার্কেটে আমরা যখন ফিউচারে নিয়ে পড়বো তখন দেখব যে নিফটির সাথে সাথে মানে কি নিফটি 50 আমরা তো দেখছি, এর সাথে সাথে নিফটিরও ফিউচারও থাকে। নিফটি ফিউচার দুটো সেগমেন্ট থাকে। তো সেই রকম আমেরিকার মার্কেটও ডাও জোন্স আছে, ডাও ফিউচার্স আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমেরিকার মার্কেটের ইন্ডেক্স। তাদের মার্কেট কিরকম আপ না ডাউনে যাচ্ছে সেটা দেখার জন্য এগুলো কিন্তু, এখন মার্কেট কিন্তু ওপেন আছে আমেরিকার মার্কেট, ঠিক আছে। 7:30টায় খুলে যায় আমেরিকার মার্কেট, সেখানে দেখতে পাচ্ছি এটা একই আছে। ওকে, ওকে, আবির দত্ত প্রশ্ন করছে, স্যার বলছি গিফট নিফটি যত পয়েন্ট ডাউন থাকে নিফটি তত পয়েন্টই ডাউনে খোলে পরের দিন, নাকি মার্কেট ওপেন হয়ে তত পয়েন্ট ডাউন হয়? একদম খুব ভালো প্রশ্ন। মার্কেট কিন্তু জেনারেলি এখন যদি 94 পয়েন্ট ডাউন থাকে তো মার্কেট গ্যাপ ডাউনই খুলবে। জেনারেলি 94 পয়েন্ট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার 80 পয়েন্ট বা 100 পয়েন্টও খুলতে পারে, ঠিক আছে। আপনাকে কিন্তু সুযোগ দেবে না, কেননা মার্কেট কিন্তু 9টা বেজে, আপনার একটা টাইমটা জেনে নিন। সকাল 9টার সময় কিন্তু আমাদের ইন্ডিয়ার একটা প্রি মার্কেট ওপেন চালু হয়, প্রি মার্কেট 9টার সময় কিন্তু চালু হয়ে যায়। এই মার্কেটটা 9টা থেকে 9টা 7 অবধি চলে, 7 মিনিট চলে। তো 8টার সময় মানে 9টা বেজে 8 মিনিটে রেট কিন্তু সমস্ত সেটেলমেন্ট হয়ে যায়, যে কোন প্রাইস কত বাড়লো কমলো। এই যে সময়টা আপনার 9টা থেকে 9টা 7, এই সময়টার মধ্যে আপনারা চাইলে মার্কেট থেকে বাই সেল করতে পারেন, স্টকে করতে পারবেন, অপশন ফিউচারে পারবেন না। আপনারা লিমিট অর্ডার লাগিয়ে কিন্তু কাজ করতে পারেন। এমনকি মার্কেট এখনো বন্ধ আছে, এখনো যদি আপনি চান একটা অর্ডার প্লেস করতে পারেন স্টক কেনার জন্য। সেক্ষেত্রে
এওমো অর্ডার। এওমো অর্ডার মানে হচ্ছে আফটার মার্কেট অর্ডার। ঠিক আছে, এটা কিন্তু করে রাখতে পারেন। এই এমও অর্ডারটা এই সকালবেলা, পরের দিন সকালবেলা 9:15, 9টা থেকে 9টা 7-এর মধ্যে কিন্তু যদি ওই প্রাইস, যেই প্রাইস আপনি দেবেন সেই প্রাইসে কিন্তু যদি এক্সিকিউট হয়ে যায়, আপনার কিন্তু অর্ডারটা সাকসেসফুলি হয়ে যাবে। ঠিক আছে। আর 9টা 8-এর পরে মার্কেট কিন্তু শুরু হয়, 9টা বেজে 15 মিনিটে আমাদের ইন্ডিয়ান মার্কেট একদম শুরু হয়, 3:30 অবধি চলে। এই একটা পুরো প্রসেস আছে। ঠিক আছে। তো প্রসেসগুলো আমরা বলে দিলাম। তো আমার দিকে দেখতে হবে, যে জিনিসটা আমরা বলছি যে মার্কেটের ট্রেন্ড কি করে বুঝবেন। মার্কেট দেখতে পাচ্ছি মিলাঝুলা কারবার। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেট ডাউন, তার মানে ডাউন হবার সম্ভাবনা আছে। আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ান এডিআর। ইন্ডিয়ান এডিআর বলতে আমাদের ইন্ডিয়ার কিছু স্টক আছে, যেই স্টকগুলো আমাদের মানে এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে, মানে আমেরিকার মার্কেটে কিন্তু লিস্টিং করা আছে, অনেক স্টকই আছে। তো আপনারা মনে করুন এখন তো মার্কেট বন্ধ, ইন্ডিয়ান মার্কেট। যদি আমেরিকার মার্কেট খুলে আপনারা দেখতে পারেন সেই স্টকগুলো বাড়ছে না কমছে, সেক্ষেত্রে কিন্তু পরের দিনে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। মানে হচ্ছে আপনি মনে করুন আজকে আইসিআইসিআই ব্যাংক আমরা দেখেছি অনেকটা ডাউনে বন্ধ হয়েছে। ঠিক আছে। তো আমি মনে করছি 20 পয়েন্ট ডাউনে বন্ধ হয়েছে। তো 20 পয়েন্ট মানে হচ্ছে 0.09%। ঠিক আছে, আমি মনে করছি। এবার যদি আপনি এই আইসিআইসিআই ব্যাংকের স্টকটা এখন খুলে দেখেন এখন কতই চলছে, কত পার্সেন্ট ডাউন আছে, তো সেটা দেখার জন্য কিছু কিছু স্টক আছে, যেমন হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, তারপর হচ্ছে ইনফোসিস, আহ এইসব কিছু স্টক আছে যেগুলো ইন্ডিয়ান এডিআরএতে, ইন্ডিয়ান স্টক আমেরিকান এডিআরএতে আছে। ঠিক আছে। তো আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আপনাকে জাস্ট গুগলে সার্চ করতে হবে, গুগলে সার্চ করে লিখতে হবে ইন্ডিয়ান এডিআর। ইন্ডিয়ার এরিয়ায় যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু এখানে দেখতে পাবেন যে বর্তমান সময়তে আমেরিকার মার্কেটে আমাদের যে ইন্ডিয়ান স্টকগুলো আছে এখন কি পরিস্থিতিতে আছে। ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনফোসিস মারাত্মক ডাউন চলছে, উইপ্রো 4% ডাউন, ডব্লিউএনএস হোল্ডিং সামান্য ডাউন, আইসিআইসিআই ব্যাংক, ডক্টর রেড্ডি, এইচডিএফসি, মেক মাই ট্রিপ, ইয়াত্রা.com, রোডজেন, এইসব যে কোম্পানিগুলো আছে এগুলো একই আছে। তো এই যে এডিআর গুলো যেগুলো বলছি এডিআর, ওকে, তো এডিআর গুলো দেখতে পাচ্ছি অনেকে ডাউন আছে। তো আজকে আমরা ইনফোসিসকে প্রায় 3 পয়েন্ট, বা উইপ্রোকে আমরা 4% ডাউন দেখতে পাচ্ছি। ঠিক আছে। উইপ্রোকে আমরা 4% ডাউন দেখতে পাচ্ছি। এবং আমরা ইন্ডিয়ান মার্কেটের উইপ্রোকে দেখব আজকে কত পার্সেন্ট ডাউন ছিল ইন্ডিয়ান মার্কেটে। এখানেতে আমরা লিখব উইপ্রো, উইপ্রো আমরা দেখবো যে 1% ডাউন, কেবলমাত্র 1% ডাউন ছিল উইপ্রো। ঠিক আছে। তো আপনারা জাস্ট ক্যালকুলেশন করুন, উইপ্রো আজকে 1% ডাউন ইন্ডিয়ান মার্কেটে, আমেরিকান মার্কেটে 4% ডাউন। যদি আমরা প্লাস মাইনাস করি, 3%, 3% গেল কোথায়? এই 3%টা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে পরের দিন যখন উইপ্রো খুলবে তখন কিন্তু এখানে 3% ডাউন আছে। তো এটা 3% নাও হতে পারে, 2% হতে পারে, বা 1% হতে পারে। তবে সম্ভাবনা যেটা আছে, ঠিক আছে, যেটা সম্ভাবনা আছে, উইপ্রো পরের দিন আমেরিকার মার্কেটে যদি এরকমই ডাউন থাকে 4%, আমাদের ইন্ডিয়ান মার্কেটে পরের দিন উইপ্রো কিন্তু অনেকটাই 2 থেকে 3% অব্দি ডাউন খুলতেই পারে, নেগেটিভ হবার সম্ভাবনা আছে। কেননা উইপ্রো স্টক পড়ছে, ইন্ডিয়ান মার্কেটে স্টক পড়বে। তো আপনারা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছেন যে যেগুলো এডিআর তে লিস্টেড আছে সেগুলোকে দেখে আমরা খুব সহজেই পরের দিনের স্টকের অ্যানালিসিস করে নিতে পারি কোন স্টকগুলো পড়তে পারে। ঠিক আছে। সবাই পড়ছে ইন্ডিয়ান এডিআর, সমস্ত স্টকই পড়ছে, ইনফোসিস, উইপ্রো, আইসিআইসি ব্যাংক, ডক্টর রেড্ডি সবাই পড়ছে। তো সেক্ষেত্রে নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি আছে। তো আপনি পরের দিন যখন ট্রেড করবেন বা আপনি অ্যানালিসিস করবেন আগে থেকে বুঝতে পেরে যাবেন কি হতে পারে।
তো এই একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস, আমরা তাহলে কি শিখলাম? আমরা তাহলে শিখলাম যে আমরা শিখলাম ইন্ডিয়ান এডিআর দেখে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট কেমন পরিস্থিতি, সব আপ ডাউন আপ ডাউন চলছে। 3 নম্বর আমরা দেখতে পেলাম গিফট নিফটি। ঠিক আছে। 4 নম্বর আমরা দেখবো ইন্ডিয়ান ভিক্স। আপাতত আমরা এই চারটে প্যারামিটার ইউজ করে আমরা বুঝে নেব যে পরের দিন মার্কেট কি হতে পারে। তো আজকে আমরা বুঝতে পেরে গেলাম নেগেটিভ, পরের দিন মার্কেট নেগেটিভ খোলার সম্ভাবনা আছে। যদি নেগেটিভ খুলে উইপ্রো কিন্তু অনেকটা ডাউন হবে, আমরা এখন থেকে বুঝতে পেরে গেলাম। ইনফোসিস কিন্তু ডাউন হবার সম্ভাবনা আছে, এটাও আমরা বুঝতে পেরে গেলাম। আইসিসি ব্যাংক ডাউন হবে, এটাও বুঝতে পেরে গেলাম। তো আমরা অনেকটাই কনফিডেন্স যে এই স্টকগুলো ডাউন হতে পারে। ঠিক আছে। এবার আসছি আমরা ইন্ডিয়ান ভিক্সটা নিয়ে। ইন্ডিয়ান ভিক্স কি হচ্ছে সেই জিনিসটা আমরা আলোচনা করব। দেখুন, আপনার চ্যাটে যাবেন, চ্যাটেতে গিয়ে আপনার সার্চ করবেন ইন্ডিয়ান ভিক্স। ঠিক আছে। ইন্ডিয়ান ভিক্স কিন্তু একটা ফিউচার। দেখুন ইন্ডিয়া ভিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া ভিক্সকে আমরা কিন্তু ডেলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমেতে আমরা দেখব। ঠিক আছে। এখানে দেখুন, আজকের দিনেতে ইন্ডিয়া ভিক্স কিন্তু নিচের দিকে পড়েছে। ঠিক আছে। তো ইন্ডিয়া ভিক্সের সাথে ইন্ডিয়ান মার্কেটের সম্পর্ক কি সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। দান, মনিরুল শেখ বলছেন বাব সাইড, তার নাম কি স্যার? বুঝলাম না ঠিক, প্রশ্নটা ভালো করে করুন। হ্যাঁ ঠিক আছে। তো ইন্ডিয়া ভিক্স আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সার্চ কোথা থেকে করবেন, সার্চ বক্স থেকে কিন্তু ইন্ডিয়া ভিক্সটা নিয়ে নেবেন। ইন্ডিয়া ভিক্স কিন্তু নিয়ে নেওয়ার পরে আমরা যদি দেখি ইন্ডিয়া ভিক্স নিচের দিকে পড়ছে, তাহলে কি হবে? এটা ধরুন ইন্ডিয়া ভিক্স, তাহলে আমাদের স্টক মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দু রকম সূত্র, ইন্ডিয়া ভিক্স নিচে পড়বে, স্টক মার্কেট উপরের দিকে যাবে। আবার ইন্ডিয়া ভিক্স উপর দিকে যাবে, স্টক মার্কেট নিচের দিকে যাবে। এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স, এটা হচ্ছে স্টক মার্কেট। বুঝতে পারছেন? দুজনের মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে আপনি বলবেন স্যার ইন্ডিয়া ভিক্স তো পড়েছে, খুব একটা পড়ে নেই, সাইড ওয়েজ, স্টক মার্কেট কেন পড়ছে? তো এটা সেট আপ হয়ে যাবে, অনেকটা পড়েছে, এখান থেকে হয়তো ইন্ডিয়া ভিক্স আবার উঠতে শুরু করবে। তো আপাতত ইন্ডিয়া ভিক্স দেখতে পাচ্ছি নিউট্রাল, কোনো সমস্যা নেই, হালকা হালকা পড়ছে। ঠিক আছে, রেড আছে, গ্রিনও চলে আসতে পারে। তো যদি গ্রিন হয় তাহলে কিন্তু স্টক মার্কেট কিন্তু বেশি পড়ার সম্ভাবনা আছে। আমরা আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আপনারা জানেন যে করোনার সময় কি হয়েছিল। করোনার সময় কিন্তু 2000, আমরা কিন্তু যদি 2019-20 সময় একবার দেখি যে ইন্ডিয়া ভিক্স কি বলছে, এটা হচ্ছে 2020 সাল করোনার সময়। ইন্ডিয়া ভিক্স দেখুন কত বেড়েছিল। ঠিক আছে। আর সেই সময় আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট 7,500-এ চলে এসেছিল, অনেক পড়েছে। তারপরে ইন্ডিয়া ভিক্স কিন্তু শান্ত হয়েছে, শান্ত হয়ে একদম হালকা করে সাইড হয়ে এসেছে। তো ইন্ডিয়া ভিক্স যখন বাড়বে, স্টক মার্কেট কিন্তু পড়তে শুরু করে দেবে। ঠিক আছে। তো আমরা ইন্ডিয়া ভিক্সের অবস্থান জেনেও আমরা বুঝে নিতে পারি যে মার্কেট কোন দিকে যেতে পারে। তো এই প্রসেসগুলো আপনাকে জেনে নিতে হবে। ঠিক আছে। এই প্রসেসগুলো জেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এইভাবে আপনাকে মার্কেটের অ্যানালিসিস করতে হবে এবং ট্রেন্ড, বাজার কোন দিকে যাবে সেই জিনিসটা আপনারা বুঝে নিতে পারবেন। এবার আসছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কি? আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন পড়বো। স্যার ইন্ডিয়া ভিক্সটা কি স্যার? ওই তো আমরা বললাম ইন্ডিয়া ভিক্সের একটা হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক আছে। যেখানে আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন, আপনি সার্চ করুন আপনার সার্চ বক্সে, আপনি ইন্ডিয়া ভিক্সটা পেয়ে যাবেন।
ওকে, এটাকে এটাকে কেনা বেচা যায় না, এটা জাস্ট আপনি দেখে করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আজকে আমরা সাপোর্ট অ্যান্ড ডিমান্ড জোন সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো এই স্টকটাকে এটাকে আমরা যদি আমরা আলোচনা করি, আমরা আগে একটু পড়িয়ে নিই, পড়ে নেওয়ার পরে আসছি। তো দেখুন আমরা যদি স্টকের দিকে আসি, আমরা শিখবো সাপোর্ট অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে, সরি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যেন আমরা ভুল বলছি। এটা ভুল লেখা আছে কি? এটা ভুল লেখা আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে, দেখুন আমরা একটা চ্যাট ওপেন করছি। আমরা যদি একটা চ্যাট ওপেন করি, এখানে দেখুন দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো প্রথম কথা হচ্ছে সাপোর্ট অ্যান্ড ডিমান্ড। এই সাপোর্ট অ্যান্ড ডিমান্ড কি জিনিস? সাপোর্ট বলতে এমন একটা একটা জায়গা যেখান থেকে প্রাইস বারবার টাচ করে উপরের দিকে চলে আসে। আমরা কিন্তু একদিনের চ্যাট রেখেছি, একদিনের চ্যাট। দেখুন এখানে একটা ডে আছে, সিঙ্গেল ডে। তো আমরা একদিন সিলেক্ট করেছি, আপনারা কিন্তু একদিনে সিলেকশন করবেন। তো একদিনের যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানেতে, সেখানে দেখব এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে, উঠে আবার নেমেছে, নেমে আবার উঠেছিল, আবার নেমেছে। তো এই যে জায়গাটা, এই লেভেলটা বারবার টাচ করে, এবং যতবার এখানে টাচ করেছে ততবার মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গেছে, আবার নেমেছে, আবার এখান থেকে উঠেছে। তো এই যে নিচের লেভেলটা যেই জায়গায় বারবার টাচ করে উপরের দিকে ওঠে, সেই জায়গাটার নাম হচ্ছে ডিমান্ড বা সাপোর্ট আমরা বলতে পারি। সাপোর্ট আর ডিমান্ড দুটো প্রায় একই জিনিস। তো এখানে যখনই মার্কেট মানে প্রাইস যখনই আসে তখন বায়াররা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। আর যখন উপরের দিকে চলে যায়, এই যে লাইনটা আমরা ড্র করেছি, তো এই লাইনটা যখনই টাচ করে তখন কিন্তু আবার নিচের দিকে চলে আসে। এবার দেখুন একবার কি হয়েছে, এই জায়গা থেকে ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই যে লাইন যখন সাপোর্টে আসবে তখন বাই, যখন সাপ্লাই বা রেজিস্ট্যান্সে আসবে তখন সেল। তো উপরের দিকে গেলে সেল, নিচের দিকে গেলে বাই। তো এই রকম ভাবে বারবার টাচ করে করে কিন্তু মার্কেট, আপনারা নিজেরা দেখুন, উপরে উঠেছে পড়েছে, উপরে উঠেছে পড়েছে, উপরে উঠেছে পড়েছে। তো যতবার উপরে উঠেছে ততবার কিন্তু নিচের দিকে ফল হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু লাইন ড্র করতে পারেন। আমরা কিন্তু পরের দিনে হোম টাস্ক দেবো, আপনারা কিন্তু অনেকেই নতুন আছেন, আমরা হোম টাস্ক দেবো আপনাদেরকে। ঠিক আছে, আর আপনাদেরকে পিডিএফ ফাইলও দেবো, স্টাডি মেটেরিয়ালস আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেবো। ওকে, এখানে যাবেন লেফট সাইডেতে, লেফট সাইডেতে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ট্রেন্ড লাইন। আমি আপনাকে দেখাচ্ছি, ট্রেন্ড লাইন বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন, এরকম একটা লাইন আপনি পেয়ে যাবেন, হরিজন্টাল লাইনে আপনারা ক্লিক করবেন। এখানে হরিজন্টাল লাইন আছে, ক্লিক করবেন, এরকম লাইন আপনি মানে কি অ্যাপ্লাই করতে পেরে যাবেন। এখানে দেখুন এটাকে আপনাকে আপ ডাউন, আপনি আপ ডাউন করতে পারেন, বা এটাকে আপনি ডাউন করতে পারেন। যেই জায়গায় বারবার টাচ করেছে সেই জায়গাগুলোকে মেলানোর চেষ্টা করবেন আপনি। দেখুন এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে। ঠিক আছে, তো বারবার যেই জায়গায় টাচ করেছে সেই জায়গাগুলো মিলিয়ে দেখবেন যে খুব সুন্দর কাজ করছে। তো এই জায়গাগুলো আমাদের বাইং জোন আসবে। আমরা এখানে এন্ট্রি করব, সেল করব না, এখানে আমরা বাই করব, এখানে আমরা বাই করব, এখানে আমরা বাই করব, এখানে আমরা সেল করব, এখানে আমরা সেল, এখানে আমরা সেল, এখানে আমরা সেল, এখানে আমরা সেল। তো বাই সেল, এইটাই হচ্ছে সাপোর্ট, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটাকে আমরা যদি বলি সাপোর্ট, এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, বা এটাকে আমরা যদি বলি সাপ্লাই, এটাকে আমরা বলবো ডিমান্ড। তো আপনারা কাজ করবেন, আপনারা বিভিন্ন চ্যাট খুলে খুলে দেখবেন। একটা চ্যাট আমি দেখালাম, ধরুন এইচডিএফসি ব্যাংকের চ্যাট। তো এইচডিএফসি ব্যাংকের চ্যাটে আপনারা কি বুঝতে পারছেন, এটাকে দেখে কিছু বুঝতে পারছেন যে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন কোথায়? ওকে, আমি চ্যাটটাকে বড় করছি, এখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করছি। এখানে যদি আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি, আপনি দেখবেন এই জায়গাটা বারবার টাচ করেছে, এই লাইনটায় এখান থেকে উঠে এসেছে, উঠে এসে এখানে টাচ করেছে, উপরে উঠেছে, আবার টাচ করেছে, উঠেছে, টাচ করেছে, উঠেছে। এই জায়গায়, এই যে জায়গাটা, এই লাইনটা, এই জায়গাটা বারবার টাচ করেছে।
তো এই লাইনটাকে আমরা কি বলবো? এই লাইনটাকে আমরা সাপোর্ট বলতে পারি। আমরা এই জায়গাটা কি বলবো? এটাকে আমরা ডিমান্ড বলতে পারি, যেখান থেকে বারবার বায়রা কিনেছে, আবার উপরে উঠেছিল, আবার নিচে যখন বাই করেছে, এখানে তো একদম ফ্রেশ নতুন বাইং হয়েছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এই রকম লাইন আপনাকে ড্র করতে হবে, এই লাইনের নিচে মার্কেট সহজে নামে না, এবং এর উপরের দিকে রিয়াকশন বেশি দেয়, যদি নামে আরো নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এরকম যে কোনো চ্যাটেতে আপনি দেখতে পাবেন। আমি আরো একটা চার্ট খুলে দেখাচ্ছি, ব্যাংক অফ বরোদা চার্ট খুলেছি। এখানে কিছু আপনি দেখতে পাচ্ছেন? এই চার্টটাকে যদি আপনি দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইন করা যেতে পারে। এই লাইনটা, এই লাইনটায় কিছুক্ষণ দেখুন, মার্কেট এখানে একবার পড়েছিল, উঠেছিল, পড়েছে, উঠেছে, পড়েছে, আবার উঠেছে, পড়ে চড়ছে, মানে এই জায়গায় বারবার কিন্তু টাচ করে করে প্রাইস উপর দিকে উঠে গেছে। তো এই জায়গাটাকে আমরা সাপোর্ট বলবো, আর এই জায়গাটা, এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ঠিক আছে? দেখুন, একদম পারফেক্ট যে নিখুঁত হবে ছবির মতো, সেরকম কিন্তু কোনোভাবেই হবে না, এখানে আপ ডাউন করবে। তো আমরা বেসিক জিনিসগুলো আমরা আজকে কভার করলাম। ঠিক আছে? আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং এর মধ্যে পার্থক্য কি, আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ইন দ্য মার্কেট, ট্রেডিং স্টাইলস অ্যান্ড প্রসেস, তারপর হচ্ছে মার্কেট অ্যানালিসিস অ্যান্ড ট্রেন্ড, মার্কেট কি করে বুঝবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আপনাদেরকে বললাম। এবার দেখুন, আমরা বেসিক ক্লাস ধাপে ধাপে করছি, এবার আপনাদেরকে হোম টাস্ক দেওয়া হবে। পরের দিনের ক্লাসেতে আমরা কি আলোচনা করব সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। পরের দিনের ক্লাসেতে আমাদের আছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকের আমরা বই আপনাদেরকে দিয়ে দেব, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেল স্টিক, স্টাডি মেটেরিয়ালস ফর অ্যাডভান্স আন্ডারস্ট্যান্ডিং। তো ক্যান্ডেল স্টিকটা আমাদের একটা দিন লাগবে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্যান্ডেল স্টিক আমাদের বই আমাদেরকে পিডিএফ কেমন আছে। দেখুন, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন। আমরা কিন্তু ধীপে ধারে ধারে মানে আস্তে আস্তে পড়বো। ঠিক আছে? রিভার্সাল পড়বো, রিভার্সাল কি, ক্যান্ডেল স্টিক কয় প্রকার, এবং বাংলা যে পিডিএফ এটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? পুরো ফাইলটা আমরা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখে দেখে আপনারা চ্যাট খুলে দেখবেন যে কোন জায়গায় কোন ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, ক্যান্ডেল স্টিকের কি হলে কি হবে, সমস্ত জিনিস কিন্তু এখানে কিন্তু আমরা ধাপে ধাপে করে রেখেছি। ঠিক আছে? তো এইটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা যেটা পড়লাম এই পর্যন্তই। পরের দিনে ক্যান্ডেলস্টিক পড়াবো, এবং ক্যান্ডেলস্টিকের সাথে আমরা কি শিখবো বলেছি, আমরা প্রসেস, আমরা দেখাবো যে কি করে অর্ডার প্লেস করতে হয়, কি করে বাই সেল করতে হয়, ট্রেডিং এর কোন ট্রেডিং কিভাবে কি নিতে হয়, এভরিথিং কিন্তু আমরা লাইভ চেষ্টা করব। আমরা অ্যাপ্লিকেশন খুলে, মানে হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো যেটা অ্যাপ আছে, অ্যাপ খুলে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা নিজেরা মানে কি অর্ডার প্লেস করতে পারবেন এবং সমস্ত জিনিস করাতে পারবেন। ঠিক আছে? এরপরে কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। ক্যান্ডেলস্টিক হয়ে গেলে তারপরে আমরা আসবো চ্যাট প্যাটার্ন। ঠিক আছে? আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের শুরু হবে, এবং তাদের টেকনিক্যাল সিস্টেমগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শুরু করব। ঠিক আছে? তো একদম সহজভাবে আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন তুলে ধরছি। দেখে নি কোনো প্রশ্ন আছে কিনা। রাজু বিশ্বাস, ইন্ডেভিক্স একবার বলুন। ঠিক আছে, ইন্ডেভিক্স আমি একটা বলে দিচ্ছি স্যার। এটা একটা ভলাটিলিটি ইন্ডেক্স, একদম আবির বাবু বলেছেন এটা একটা ভলাটিলিটি ইন্ডেক্স, একদম ঠিক, পারফেক্ট। বলছি স্যার, ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল সব কিছু কম্বাইন করে ট্রেডিং স্ট্র্যাটেজি বলে দিবেন তো? হ্যাঁ, একদম একদম বলা হবে। আমাদের একটু ক্লাস একটু এগোতে দিন, আমরা কিন্তু ধাপে ধাপে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, ওকে। ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া ভিক্স নিয়ে আপনারা বলছেন, ইন্ডিয়া ভিক্সটাকে আমরা দেখাচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স আমি আবার একটু ভালো করে বলে দিচ্ছি, একটা রেঞ্জের মধ্যে থাকে। ইন্ডেক্সের রেঞ্জ আমরা যদি দেখি, এই মোটামুটি এই কাছে 12 থেকে, আপনার দেখুন একটা টাইম থাকে 12 থেকে উপরের দিকে 22 23, একটা সময় 84 85 চলে গেছিলো। যদি ওই 10 থেকে 14 15-র মধ্যে থাকে, তাহলে আপনি জানবেন যে এটা একটা সাইডওয়েজ রেঞ্জ, মানে মার্কেট নিচের দিকে গেলেও বেশি নিচের দিকে মার্কেট পড়বে না। বুঝতে পারছেন? আমরা জানি যে আমেরিকার মার্কেট, ডাও জোন্স আপনারা জানেন, হাইয়ের পর হাই ব্রেক করছে, মানে লাইফ হাই ব্রেক করছে।
যদি আমেরিকায় লাইফ হাই ব্রেক করে, ইন্ডিয়ান মার্কেট কেন পড়ছে? কেননা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আজকে মানে গতকাল ট্যারিফের ঘোষণা করাচ্ছিল, মানে উনি ভারতের উপর যে ট্যারিফের ইমপ্লিটেশন সেটা কিন্তু করার জন্য রেডি ছিলেন, কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্প কিছু বললেন না, মানে কোনো শব্দ খরচ করলেন না ট্যারিফের পেছনে। ট্যারিফটা কিন্তু আসবে ইন্ডিয়ান মার্কেটে কিছুদিন পরে আসবে, ঠিক আছে? তো সেই জন্য মার্কেটের মধ্যে একটু নেগেটিভ ভাব আসছে, কিন্তু খুব নেগেটিভ নেই যে মার্কেট অনেকটা নিচের দিকে পড়বে। ইন্ডিয়া ফিক্স যদি নিচের দিকে যায়, আমাদের স্টক মার্কেট উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে। আর যখন ইন্ডিয়া ফিক্স উপর দিকে যায়, আমাদের মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটাই সম্পর্ক, আর কিছু নেই। ইন্ডিয়ান এডিয়ার সার্চ করে দেখতে হবে, হ্যাঁ ইন্ডিয়ান এডিয়ার সার্চ করে দেখবেন। উইপ্রো ডাউন কোথা থেকে দেখলেন? তো আপনি সার্চ করুন, গুগলে সার্চ করুন, লিখবেন এডিআর। আমি একবার দেখিয়ে দিচ্ছি, গুগলে আপনি যাবেন, সার্চ করে আপনি এখনই সার্চ করতে পারেন। আপনি লিখবেন ইন্ডিয়ান এডিআর, সার্চ করলে investing.com এর একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখন লাইভ মার্কেট চলছে। আমরা তখন দেখেছিলাম 4% ডাউন চলছিল উইপ্রো। ও, আরো পড়েছে, 4.23% ডাউন উইপ্রো পড়ছে। তো আগামীকাল ইন্ডিয়ান মার্কেটেও একটা ফল দেখতে পারে আমাদের আইটি স্টকগুলো, ইনফোসিস, উইপ্রো, আইটি স্টক কিন্তু পড়ছে। তো পড়ার সম্ভাবনা বেশি আছে, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা দেখতে পারি। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যত দেখবেন তত নলেজ বাড়বে, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। আরো অনেক কিছু আমাদের ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? আমরা এইটাকে আপনাদের পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো আপনাদের গ্রুপেতে, আজকে পাঠাবো না, নেক্সট ক্লাস হয়ে যাওয়ার পরে, কেননা অনেকে অ্যাডমিশন নেয়নি, মানে ফ্রিতে ক্লাস করছে। তো সেক্ষেত্রে তারা কনফার্ম করুক, তারপরে আমরা কিন্তু সমস্ত মেটেরিয়ালস আর আপনাদের দিকে দেবো, ঠিক আছে? এসব ক্লাসগুলো আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, তারপরে হচ্ছে মাল্টিভিয়ার স্টক কি করে আপনি চুজ করবেন, তারপরে স্ক্রিনার কি করে তৈরি করবেন। আপনি যখন স্টককে বাই করবেন বা সেল করবেন, স্ক্রিনার অটোমেটিক চলে আসবে, অটোমেশন কি করে তৈরি করবেন, বড় প্লেয়াররা কোন জায়গায় আছে, আমরা আমরা এই ক্লাসেতে 5 নম্বর ক্লাসেতে আমরা শিখবো। আরো অনেক কিছু আছে, আমরা ধাপে 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 যাব, ঠিক আছে? তো চাপের কিছু নেই, ধীরে ধীরে শিখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমাদের 1 ঘন্টার ক্লাস হয়ে গেল। কারো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে স্যার, আপনি নিউজ কোথা থেকে দেখেন? দেখুন, আমি নিউজ দেখি কোন জায়গা থেকে, প্রথম কথা হচ্ছে আমার কাছে মানি কন্ট্রোল বলে একটা প্লে স্টোরে অ্যাপ আছে। সেই অ্যাপেতে আমি কিন্তু সমস্ত জিনিস আপডেট পেয়ে যাই। যখনই কোনো নোটিফিকেশন আসে, আমার কিন্তু নোটিফিকেশন অন থাকে, আমি কিন্তু নিউজের আপডেট পেয়ে যাই। এটা ছাড়াও আমার কাছে আমার যে ব্রোকারের অ্যাপ আছে, অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ আছে, অ্যাপেতে আমি ক্লিক করি, ওখানেতে নিউজ বলে একটা অপশন আছে, ঠিক আছে? আপডেট বা নিউজ, সেই নিউজেতে কিন্তু আমি সমস্ত নিউজ দেখে নিতে পারি যে মার্কেটে কি হতে চলেছে, কি খবর আসছে, ঠিক আছে? তবে সব থেকে আহ, যেটা ভালো সেটা হচ্ছে মানি কন্ট্রোলের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এবার যা খবর আসবে আপনারা কিন্তু নোটিফিকেশনে আপডেট পেয়ে যাবেন, পুরো স্টক মার্কেটের খবর, আদার্স কোনো খবর থাকে না সেখানে। ওকে, তখন বিশ্বাস বলছেন গ্লোবাল মার্কেট বলবেন। গ্লোবাল মার্কেটে তো বিভিন্ন আছে, আমরা দেখিয়েছি আপনাদেরকে, ক্লাসের রেকর্ডিং একবার দেখে নেবেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার, ঠিক আছে? আমি কি করে বুঝবো কোনটা স্ক্যাল্পিং, ইন্টারডে, সুইং ট্রেডিং? ট্রেডিং নিয়ে আমরা পরে আসছি, আমরা আজকে 2য় নম্বর ক্লাস করলাম, একদম বেসিক লেভেলের ক্লাস। আমরা ট্রেডিং এর নিয়ে আসবো। আপনার যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন তখন। ট্রেডিং কি করে বুঝবেন, স্ক্যাল্পিং ফ্যালপিং সমস্ত জিনিস আমরা আপনাদেরকে ধাপে ধাপে শিখিয়ে দেব। প্রসেস কিভাবে ট্রেডিং করবেন, কি করে ট্রেডিং করা উচিত। দেখুন, এখানে তো সবাই অ্যাডমিশন নিয়েছে, যে প্রথম থেকে শুরু করে প্রথম থেকে দেখবে, ঠিক আছে? সেইভাবেই আমরা শেখাচ্ছি ক্লাসগুলো। রেকর্ডিং কোথায় পাবো? একদম রেকর্ডিং পেয়ে যাবেন আমাদের প্লে স্টোরে, অ্যাপেতে পেয়ে যাবেন, অ্যাক্সেস আপনাকে দেয়া হবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি হেডফোনটা নিচ্ছি, যার প্রশ্ন থাকবে হ্যান্ড রেজ করুন। দেখুন, প্রশ্ন করতে গেলে হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ না করলে আমি কিন্তু
আপনার দিকে মিউট করব না। যা প্রশ্ন আছে বলুন। শোনা যাচ্ছে, বলুন যা প্রশ্ন আছে। ওকে, কিছু বলছে না। ওকে, রাজীব বাবু কিছু হ্যান্ড রেজ হ্যালো। করেছেন, বলুন। হ্যাঁ, রাজীব বাবু, রাজীব বাবু বলুন। হ্যাঁ স্যার। বলুন। বলছিলাম স্যার, আপনি যে ওই গ্লোবাল মার্কেট দেখালেন আর ওই যে ইন্ডিয়া এরিয়া দেখালেন, হুম। ওই মার্কেটগুলো কি মানে কতক্ষণ খোলা থাকে? দেখুন, গ্লোবাল মার্কেট কখন খোলা থাকে বলতে, আমেরিকার মার্কেট আমরা জানি সন্ধ্যে 7:30 থেকে ইন্ডিয়ার টাইমেতে রাত্রি 2:30 অবধি খোলা থাকে। তাছাড়াও ইউরোপের মার্কেট থাকে যেটা 1:30 থেকে ওপেন হয় এবং রাত্রি 10টা 11টা অবধি খোলা থাকে, ঠিক আছে। মানে বিভিন্ন দেশের বিভিন্ন তো টাইম জোন, সেই টাইম জোন অনুযায়ী খোলা থাকবে, আপনি নিজে দেখতে পাবেন। আপনি যদি এখানে যান, সার্চ করে একবার দেখেন গ্লোবাল মার্কেট, এখানে যদি সার্চ করেন, আপনি যে ক্লিক করছেন, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন একটা করে গ্রিন চিহ্ন থাকে। দাঁড়ান, আপনি এখানে দেখবেন একটা করে গ্রিন চিহ্ন থাকে, মানে ইউএস মার্কেট এগুলো কিন্তু ওপেন আছে, দেখতে পাচ্ছেন। আর যেগুলো দেখতে আচ্ছা। পাচ্ছেন রেড, এগুলো কিন্তু এখন মার্কেট বন্ধ আছে। তো এই যে আচ্ছা, বন্ধ আছে সেগুলো দেখতে পাবেন এখানে। ইউরোপিয়ান মার্কেট আছে, ইউএস মার্কেট আছে, সমস্ত জিনিস আপনি দেখতে আচ্ছা, পাবেন। ইউরোপের মার্কেট কখন খোলে স্যার? ইউরোপিয়ান মার্কেট 1:30 খুলে যায়, ঠিক আছে। রাত্রি? না, দিনের বেলা। এটা আচ্ছা আচ্ছা। ইংল্যান্ড, ইউকে ইউকে ইউকে। তো এখানে সব আচ্ছা টাইম আপনি দেখতে পাবেন, আপনি যখন খুলবেন গুগলে সার্চ করে নেবেন যদি কোনো রকম জানার থাকে বা আদার্স কিছু এক্সট্রা কিছু। কেননা এইসব মার্কেটগুলো ওদের টাইমিং থাকে, ওদের টাইমিং জোন অনুসারে চলে, ঠিক আছে। আমাদের যেমন সকাল 9:30 থেকে 9:15 থেকে শুরু হয়ে যায়, তেমন প্রত্যেকটা দেশের সময় থাকে। যেমন হচ্ছে জাকার্তা মার্কেট, এইসব তাইওয়ানের মার্কেট, হ্যাংস্যাং মানে মানে হংকং এর মার্কেট, ঠিক আছে। নিকেই মানে হচ্ছে জাপানের মার্কেট। এই সমস্ত জিনিসগুলো তাদের টাইম অনুযায়ী খোলে, ঠিক আছে। কোন মার্কেটে মানে ট্রেড করলে সব থেকে প্রফিট মতো পাওয়া যাবে? আপনি তো ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে পারবেন, আদার্স মার্কেটে তো করতে পারবেন না। আচ্ছা, যেটা ফরেক্স মার্কেট হয়। তো ফরেক্স মার্কেটে সেটা হচ্ছে এইগুলো হচ্ছে স্টক। আপনি কি তাদের স্টকে তো ট্রেড করেন? একদম ট্রেড করেন না তো। আপনি কি না। অ্যাপেল, মাইক্রোসফট, গুগলে ট্রেড করেন আমাদের যেমন ইন্ডিয়ান মার্কেটে? এরকম হয় না। হুম, ফরেক্স মার্কেটটা সেটা আলাদা। হুম। সেখানেতে আপনি সোনা কেনা বেচা করেন বা ক্রিপ্টো কিনেন, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো কিনেন, এইগুলো তো আপনি কিনতে পারবেন না, না। এই মার্কেটে ট্রেড করা যাবে না, এইসব মার্কেটে। মানে ওটা কোনোভাবেই করা যাবে না? কোনোভাবেই করা যাবে না বলতে, সেই দেশের বাসিন্দা হতে হবে আপনাকে। আচ্ছা, না আমাদের যেটা। যেমন ইন্ডিয়ান মার্কেটে হুম। বিদেশি যদি কেউ বলে আমি পাকিস্তানের লোক, আমি ট্রেড করবো ইন্ডিয়ান মার্কেটে, তো তাকে বলা আচ্ছা। হবে আপনার প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। তো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো যদি খোলে, সেক্ষেত্রে হুম, এফআইআই বা ডিআইআই, ফরেন ইনভেস্টর যেগুলো হয়, তো হুম। তাদের বিভিন্ন শর্ত আছে, তাদের টাকার পরিমাণ আছে, সেই প্রসেসে খুলতে হবে। তো সাধারণ পাবলিক তো করতে পারবে না। তবে হ্যাঁ, আচ্ছা। আমেরিকার মার্কেটে করতে পারে। সেক্ষেত্রে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ঠিক আছে। কিন্তু আদার্স কোনো মার্কেটে করা যায় না, যেমন হচ্ছে আর যেটা নিকেই মার্কেট। ফরেক্স মার্কেট হয় ওটাই তো মানে বাইরের কান্ট্রি না না গুলোতে না, হয়। না না। ফরেক্স মানে হচ্ছে কারেন্সি, মুদ্রা বিনিময়, বুঝতে পারছেন। যেমন আচ্ছা হচ্ছে আইএনআর এর সাথে জিবিপি, বা আইএনআর এর সাথে আপনার হচ্ছে ইউএসডি, ঠিক আছে। আচ্ছা। বা জিবিপির সাথে ইউএসডি, এই যে কারেন্সি, মুদ্রা বিনিময়, এটা হচ্ছে ফরেক্স মার্কেট। স্টক মার্কেট আর ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা। আমরা স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করছি এখন। ফরেক্স আচ্ছা মার্কেট আমরা শিখবো, আমাদের একখানা ক্লাস আছে, সেখানে আমরা বলবো। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। আশরাফ আলী শেখ বলছেন ফরেক্স মার্কেট ইন্ডিয়াতে কি ব্যান ব্যান করে দেওয়া আছে। দেখুন, এক্সনেস কিন্তু ইলিগাল ব্যান্ড ইন্ডিয়াতে, ঠিক আছে। এক্সনেস যেটা আপনি বলছেন টোটালি ব্যান্ড। কেননা ইন্ডিয়াতে ওই গোল্ড বা যেগুলো কেনাবেচা হয় এক্সনেসের মাধ্যমে, এগুলো কিন্তু ইলিগাল। আপনি যদি এক্সনেসে আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে বারবার টাকা অ্যাড করেন বা টাকা তোলেন,
এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আর আপনার নামে সাইবার ক্রাইমের কেস হতে পারে। ঠিক আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, আপনার একটু আহ, ভেবে নেবেন। ওকে। ওকে, রাজুদার প্রশ্ন হলো, এবার আছে আবির বাবু, কিছু বলতে যাচ্ছেন তো বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে স্যার, আমরা যখন কোনো ট্রেডিং করি, ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং যাই হোক, সেটা কি বাই সেলের এন্ট্রিটা কি শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেই নিতে হবে, নাকি না অন্য না আরো কিছু? না, আমাদের তো এখন ওগুলো পড়ানো শুরু হয় না। ট্রেডিং স্ট্র্যাটেজি কি করে তৈরি করবেন, কি প্রসেসে, ঠিক আছে, সেগুলো স্ট্র্যাটেজি আছে, সেট আপ আছে, সেট আপ আমরা আলোচনা করবো, ট্রেডিং প্ল্যান আছে। তার মানে শুধুমাত্র ওই সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেই বাই সেল নেওয়াটা ঠিক না? না না, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা বাইসেল নেব না, ওটা জাস্ট আর একটা বেসিক স্টেপ। এটা হতে পারে, আরো সেট আপ ও আছে, সেট সেট আপ নিয়ে আমরা আর আসবো। ঠিক আছে, সেট আপের আর ক্লাস আমাদের 2 দিন ধরে হবে, একদম সেট আপ গুলো আমরা আপনাদেরকে বলে দেবো কি প্রসেসে কাজ করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। তো হ্যাঁ, তপনও বলছেন টোটাল ক্লাস কতগুলো হবে, আমাদের 2 মাস ধরে, 2 মাস ধরে ক্লাস হবে। 2 মাসে যা ক্লাস হবে আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদের হবে দিয়ে দেবো। টোটাল ক্লাস বলতে আপনারা দেখতেই পাচ্ছেন, তাহলে দুটো করে ক্লাস হলে 8টা, 8 দুগুণে 16খানা ক্লাস হবে। তাছাড়াও আপনাদের 2 বছরের জন্য যে প্র্যাকটিক্যাল ট্রেডিং ক্লাস, সেগুলো আলাদা। আমাদের থিওরিক্যাল ক্লাস যেগুলো পড়াচ্ছে 16খানা ক্লাস হবে। ওকে। তো আশা করছি সবার প্রশ্নের উত্তর হয়ে গেছে এবার। ঠিক আছে, সেশনটাকে আমরা এন্ড করব। ওকে। তো আর কেউ যদি হ্যান্ড রেজ করে থাকে, দেখতে পাচ্ছি রাজুবাবু হ্যান্ড রেজ করেছেন, বলুন রাজুবাবু যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ স্যার, বলছিলাম মানে ফার্স্ট টাইম যদি ইনভেস্ট করতে হয়, হুম। মানে কত থেকে স্টার্ট করলে মানে একটা প্রফিটের মতো আশা দেখতে পাবো? দেখুন, ইনভেস্টিং এর ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না যে কত টাকা থেকে শুরু করতে আপনি করবেন। তো মোটামুটি আপনি 500 1000 টাকা বা 1000 5 টাকা থেকেও শুরু করতে পারেন। ওকে। ওটা কেমন প্রফিট হতে পারে স্যার? প্রফিট আপনার পার্সেন্টেজে হতে পারে। আমরা আশা করি যে মার্কেট থেকে আপনি ট্রেডিং না করে ইনভেস্টিং করলে আপনি মাসে 10% 12% সুইং ট্রেডিং এর মাধ্যমে আপনি আর্জিন মানে আর্নিং করতে পারবেন। মানে বছরেতে আপনি ডবল করে নিতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, মানে শেয়ারকে কেনা বেচা করে বছরেতে আপনি টাকাকে ডবল করে নিতে পারবেন, মানে রিস্ক না নিয়েই। রিস্ক নিলে সেটা আলাদা জিনিস, রিস্ক না নিয়ে করে নিতে পারবেন। স্যার ডিজিটাল রিস্ক তো ওই ইন্টারটে আর এতেই হয়, অপশানে। রিস্ক সবেতেই আছে। এবার কি বলুন তো, আপনাকে একটু স্টক যখন সিলেকশন করবেন, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে বলবো। ওকে, আচ্ছা তখনই আপনি বুঝতে পারবেন যে পার্সেন্টেজ কত করে আসছে, আপনার নিজেরাই দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার স্টক গুলো বলে দিবেন তাই তো? আমরা বলে দিই, এছাড়াও আমরা আপনার দিকে আহ, সমস্ত কিছুই প্রোভাইড করি। ঠিক আছে, আমরা আপনার দিকে সব আস্তে আস্তে যখন কয়েকটা দিন ক্লাস হয়ে যাক, আরো 2 3 দিন হয়ে যাক, আমরা আস্তে আস্তে সমস্ত আপনার দিকে দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, চলুন। তো রেকর্ডিং আমরা আজকে আপলোড করে দেবো আপনাদের অ্যাপেতে। ওকে। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আবার পরের ক্লাসে আমাদের দেখা হবে আগামী সোমবার। ধন্যবাদ।